স্বামী বিবেকানন্দের জীবন কোনো শান্ত নির্বিঘ্ন সন্ন্যাসীর জীবন ছিল না, বরং তা ছিল এক নিরন্তর সংগ্রাম। 1893 সালে শিকাগোর ধর্ম সংসদে ঐতিহাসিক সাফল্যের পর তিনি ভেবেছিলেন দেশ একবার তার পাশে দাঁড়াবে, কিন্তু ভারতে ফিরে তিনি পেলেন মূলত জয়ধ্বনি আর ফুলের মালা। কাজ এগিয়ে নেওয়ার জন্য যে বাস্তবে সহায়তা দরকার তা নয়। তিনি তার শিষ্যদের লেখা চিঠিগুলিতে এই যন্ত্রণার কথা বারবার তুলে ধরেছেন। এক চিঠিতে তিনি লিখেছেন স্লেভ মাইন্ডসেট, অর্থাৎ দাস সুলভ মানসিকতার কথা বলতে গিয়ে ব্যঙ্গ ও বেদনার সঙ্গে লিখেছেন, সাবাস আমার দেশবাসী। এই বাক্যটি তার ভাঙা বিশ্বাস আর গভীর হতাশার প্রতিফলন। ভারতে নিজের কাজ এগিয়ে নিতে তিনি প্রায় কোনো আর্থিক সাহায্যই পায়নি। সাহায্য এসেছিল কেবল তার দুই বিদেশি বন্ধুর কাছ থেকে, মিস ম্যাকলিওড এবং মিস জোসেফিন, যারা তাকে আর্থিক ও মানসিক সমর্থন দিয়েছিল। নিজের দেশেই তিনি সম্মান পেয়েছিলেন, কিন্তু প্রয়োজনীয় সম্পদ পান। সবচেয়ে গভীর আঘাতে তিনি পান 1898 সালের দিকে, যখন তিনি নিজের মায়ের জন্য একটা ছোট্ট ঘর কিনতে চেয়েছিলেন। সেই সময় তিনি নিজেই গুরুতর অসুস্থ ছিলেন, তবু প্রতি রাতে বক্তৃতা দিতেন, শুধু ভারতে ফেরার ভাড়া এবং কিছু অর্থ জোগাড় করার জন্য। লাগাতার পরিশ্রম, অবহেলা আর অসুস্থতা তার শরীরকে ভেঙে দিয়েছিল। শেষ পর্যন্ত 49 বছর বয়সে তার জীবনাবসান হয়। যদি তার অসুস্থতাগুলোর তালিকার দিকে তাকানো যায়, তাহলে বিস্মিত হতে হয়। এত দুর্বল শরীর নিয়েও কিভাবে তিনি অসীম সাহস নিয়ে দাঁড়িয়ে থেকেছেন। তিনি আমাদের আত্মগৌরব, আত্মবিশ্বাস আর জাগরণের বার্তা দিয়েছেন, কিন্তু বিনিময়ে আমরা তাকে কি দিয়েছি? এটাই সবচেয়ে বড় বিদ্রূপ। আজ আমরা তাকে ঈশ্বরের আসনে বসিয়েছি, প্রায় প্রতিটি ঘরেই তার ছবি দেখা যায়, অথচ জীবিত অবস্থায় তিনি ন্যূনতম সহায়তাও পাননি। এখানেই প্রবাদটি সত্য বর্ণিত হয়, জীবিত থাকতে মানুষ জলও পায় না, আর মৃত্যুর পর পুরো সমুদ্র। হয়তো এই কারণে ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা একটি সমাজ হিসেবে ব্যর্থ হয়েছিলাম।